আচ্ছা, এবার বাংলার ভোটের ইস্যু কি ছিল বলুন তো? বেলাগাম দুর্নীতি, টাকার পাহাড়, চাকরি চুরি, আরজিকর, তামান্না, সন্দেশখালি, তোষণের রাজনীতি, অপশাসন, অনুন্নয়ন, এগুলোই তো। কিন্তু বিগত 2 মাসে তৃণমূল বা বিজেপির মুখে ঠিক কতবার শুনেছেন এই কথাগুলো? বাম কংগ্রেসই বা কতবার বলেছে এসব নিয়ে? বরং সরকার ও বিরোধী সব পক্ষের মুখেই অষ্টপ্রহর কেবল এসআইআর, এসআইআর আর এসআইআর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হ্যাঁ, ঠিকই, সব ইস্যুই এখন ফিকে। বাংলার রাজনীতিতে এখন জ্বলছে একটাই শব্দ, এসআইআর। আর এটাই এবার মানে 18তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের একমেব দ্বিতীয়ম ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নির্ণায়ক প্রশ্নটা ঠিক এখানেই, একটা প্রশাসনিক প্রসেস কেন ভোটের ইস্যু হয়ে উঠল এবং কিভাবেই বা হলো? দেখুন, ঠিকমতো ভোট করতে হলে একটা স্বচ্ছ ভোটার তালিকা দরকার। তাই নির্বাচন কমিশন নিয়মিত ভোটার তালিকার সংশোধন করে থাকে। আর যদি তারা মনে করে তাহলে নিবিড় সংশোধনও করতে পারে। ভারতের সংবিধানই সেই ক্ষমতা দিয়েছে কমিশনকে। কিন্তু এতে তো সমস্যার কিছু ছিল না। কমিশন কাজ করবে তার আইন মতো, আর রাজনৈতিক দলগুলি চলবে নিজেদের মতো করে। এটাই তো হওয়ার ছিল, কিন্তু তা হলো না। লক্ষ্য করুন, বিহারের পর নির্বাচনমুখী বাংলায় আরও কয়েকটি রাজ্যের সঙ্গে এসআইআর হবে এ কথা যখন ঘোষণা হলো, ঠিক তক্ষুনি বাংলার মুখ্যমন্ত্রী বলে দিলেন এ রাজ্যে তিনি এসআইআর হতে দেবেন না। আর বিধানসভার বিরোধী দলনেতা সেই তখন থেকেই বলতে লাগলেন এসআইআর হলেই নাকি 1 কোটির উপর নাম বাদ যাবে। অর্থাৎ রাজ্যের প্রধান 2 রাজনৈতিক মুখ যখন কোনো একটি বিষয় নিয়ে এতটা জোরের সঙ্গে কথা বলতেই থাকেন, তখন তো সেটা ইস্যু না হয়ে যায় না। সেই থেকে আমাদের সামনে 2টো বক্তব্য বারবার আসতে লাগলো। একদিকে তৃণমূল বলল বাংলায় বিজেপি বারবার হারছে, তাই নির্বাচন কমিশনকে দিয়ে অন্যায্যভাবে বাংলার ভোটারদের নাম কেটে ভোট চুরি করে জেতার জন্যই এসআইআর করা হচ্ছে। অন্যদিকে বিজেপির কথায় পশ্চিমবঙ্গ নাকি পশ্চিম বাংলাদেশ হয়ে গিয়েছে, রাজ্যের যত্রতত্র গিজগিজ করছে অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গারা। আর তাই ভোটার তালিকার ভালো মতন একটা ঝাড়াই বাছাই দরকার। একমাত্র তাহলেই দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে। এত অবধি ঠিকই ছিল। শুরু হলো এসআইআর, চারিদিকে সাজো সাজো রং। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলোলেন। মানুষ বুঝে না বুঝে বা কিছুটা বুঝে সেই ফর্ম ভরলেন, ছবি সাঁটলেন। অতঃপর সামনে এলো খসড়া তালিকা। সেই ড্রাফট লিস্টে দেখা গেল প্রথমেই 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। মানে এসআইআরের আগে বাংলার মোট ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000, আর খসড়া তালিকায় তা হয়ে দাঁড়ালো 7,08,00,000। অর্থাৎ ঠিক কত বাদ গেল বলুন তো? বিয়োগ করে দেখুন, সংখ্যাটা সেই 58 লক্ষ। এই প্রথম চমকালো মানুষ। মানে খেলাটা এর আগে পর্যন্ত শুধু রাজনৈতিক নেতানেত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আর এবার তাতে ঢুকতে শুরু করলেন সাধারণ ভোটার। মৃত ভোটারের বাইরে যাদের নাম বাদ গেল, শুরু হলো তাদের দুঃস্বপ্নের প্রহর গোনা। এরপর শুরু হলো শুনানি। কমিশনের নোটিশ পেয়ে দলে দলে যুব, বৃদ্ধ, বনিতা লাইন লাগালেন নথি হাতে। এরপর নানা ঘটনা ঘটতে থাকলো। মৃত্যু, আত্মহত্যা, লাইনে দাঁড়িয়ে অসুস্থতা এবং অবশ্যই দম ফাটা হাসির খোরাক হতে পারে এমন সব পারিবারিক তথ্যও সামনে আসতে লাগলো। এসব দেখে বোঝা গেল ভোটার তালিকায় বেশ কিছুটা জল তো ডেফিনেটলি ছিল, আর এসআইআর না হলে সেটা হয়তো বেরোতও না। কিন্তু এখানেই শেষ না, কাতারে কাতারে উল্টো উদাহরণও সামনে আসতে লাগলো।
মানে চেনা জানা পরিসরে এমন অনেক মানুষকে দেখতে পাওয়া গেল যারা প্রশ্নাতীতভাবে ন্যায্য ভোটার, অথচ শুনানিতে ডাক পেয়ে বসে আছেন, অথবা লজিক্যাল ডিসক্রিপেন্সির গেরোয় আটকে গিয়েছেন। কাজকর্ম অসুস্থতা ফেলে তাদের তখন ত্রাহি মধুসূদন অবস্থা। আর এসবের মধ্যে কমিক রিলিফ হিসেবে কমিশনের বারবার বদলাতে থাকা নির্দেশ, অথবা কোন নথিটা গ্রাহ্য হবে আর কোনটাই বা হবে না, সেসব বিষয় তো আছেই। শেষমেশ চূড়ান্ত তালিকা প্রকাশ হবে এর মধ্যেই সপ্তমে চড়ল কমিশন বনাম রাজ্যের বিবাদ। মহা অস্বস্তিতে সুপ্রিম কোর্টও। তারা বলতে এক প্রকার বাধ্য হলেন, ট্রাস্ট ডেফিসিট হচ্ছে। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে রাজ্য ও কমিশন এই দুই সাংবিধানিক সংস্থার মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। এ এক বেনজির পরিস্থিতি। আদালতের ভাষায় এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, আর তাই তারা এক্সট্রা অর্ডিনারি সিদ্ধান্ত নিলেন। মানে কস্মিন কালে যা হয়নি ঠিক তাই। তারা বললেন অনেক হয়েছে, আর না। মানে রাজ্য আর কমিশনের কর্মীদের আর ভোটার বাছাই করতে হবে না এ রাজ্যে, বরং সে কাজটা করবে বিচার বিভাগের লোকজন। বুঝলেন তো এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনটা ঠিক কেমন? আর ঠিক এখানেই একটা প্রশ্ন ওঠে, এটা কি স্বচ্ছতার বার্তা, নাকি বিতর্কের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত? যখন একটা প্রশাসনিক প্রক্রিয়ায় বিচার বিভাগীয় স্তর যুক্ত হয়, তখন কি এটা বোঝা যায় না যে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল? তাহলে কি আমরা স্বীকার করছি যে এই এসআইআর আর শুধুই রুটিন কাজ হয়ে থাকছে না? যাই হোক, আবার ফেরা যাক আগের কথায়। কমিশনের নেতৃত্বে যতটা পর্যন্ত ঝাড়াই বাছাই হয়ে গিয়েছিল, তার ভিত্তিতে প্রকাশ হলো প্রথম দফার চূড়ান্ত তালিকা। আর এই তালিকা আপলোড হতেই আবার আতঙ্ক, নতুন গোলকধাঁধা দেখা গেল। কারণ সেখানে দেখতে পাওয়া গেল নাম রয়েছে মাত্র 6,44,00,000। তার মানে ড্রাফট লিস্টে আগেই বললাম 58 লক্ষের নাম তো কাটা গিয়েছিলই, এবার বাদ গেল আরও বেশ কিছু নাম। আর যোগ হলো মোট 1,82,000-এর মতন নতুন ভোটার। ফলে যোগ বিয়োগ করে দেখা গেল খসড়া তালিকা থেকে প্রথম দফার ফাইনাল লিস্ট পর্যন্ত বাদ গিয়েছে মোট 61,64,000-এর নাম, সৌজন্যে এসআইআর। এছাড়া চূড়ান্ত তালিকার বাইরে রয়েছে 60 লক্ষের কিছু বেশি ভোটার। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে যুক্তিগ্রাহ্য অসঙ্গতি। এই যুক্তিগ্রাহ্য অসঙ্গতি রয়েছে এইসব ভোটারের নথি ও তথ্যে। এই তালিকায় যেরকম মন্ত্রী আমলা রয়েছেন, তেমনি অসংখ্য অগণিত সাধারণ ভোটার রয়েছেন। তার মানে এখনো পর্যন্ত বাদ পড়া ও অনিশ্চিত ভোটারের সংখ্যাটা কি দাঁড়ালো? ড্রাফট ও ফাইনাল লিস্ট মিলিয়ে বাদ পড়া প্রায় 63.5 লক্ষ, প্লাস লজিক্যাল ডিসক্রিপেন্সির 60 লক্ষ। অতএব মোট 1,23,00,000-এর কাছাকাছি একটা সংখ্যা। আমাদের নেতা নেত্রীরা কি অসাধারণ ভবিষ্যৎ দ্রষ্টা দেখুন। এই যে শুভেন্দু অধিকারী, তিনি সেই গোড়াতেই বলেছিলেন 1 কোটির বেশি নাম বাদ যাবে। আর এই কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুমান করেছিলেন বাদ যেতে পারে 1,20,00,000-এর মতো নাম। মিলে গেল তো? জটায়ু হলে নিশ্চয়ই বলতেন, আপনাদের তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই, তাই না? তার মানে কি দাঁড়ালো? আসুন এবার একটু ভাবা যাক। প্রধানত 3টি কারণে এই এসআইআরটা ইস্যু হয়ে দাঁড়ালো। প্রথমত, বাদ পড়ার যে সংখ্যাটা সেটা বিরাট। দ্বিতীয়ত, টাইমিং, মানে ভোটের মাত্র কয়েক মাস আগে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এখনও যা অবস্থা তাতে ভোটের আগে সবটা শেষ হবে কিনা তা নিয়ে ঘোর সংশয়। আর 3 নম্বর কারণটা হলো পলিটিক্যাল ন্যারেটিভ। রাজনৈতিক নেতারা গোটা বিষয়টা নিয়ে যেভাবে কথা বলছেন, তাতে আশঙ্কা ঘনীভূত হচ্ছে বইকি।
আচ্ছা, ভেবে দেখেছেন এসআইআর ইস্যু হিসেবে ঠিক কেমন? মানে এই ইস্যু উন্নয়ন বনাম উন্নয়ন নয়, এই ইস্যু পরিচয় বনাম পরিচয়ও নয়, বরং এটা সরাসরি অধিকারের ইস্যু। বলা ভালো, এটা সরাসরি অধিকারে আঘাতের ইস্যু। গণতন্ত্রে ভোটাধিকার খর্ব হওয়া কিন্তু মারাত্মক। একজন মানুষ ভোট দিতে পারবেন কি না তা নিয়েই সংশয় যদি ভোগেন, তাহলে তার কাছে অন্য সব ইস্যু কি গৌণ হয়ে যায় না? ধরা যাক কারো নাম তালিকায় অনিশ্চিত, তাহলে তিনি কি ভাববেন যে রাজ্যের রাস্তাঘাটের অবস্থা কেমন, বা এ রাজ্যে কর্মসংস্থানের হালই বা কি, অথবা কেন এত দুর্নীতি পরায়ণতা গ্রাস করছে আমাদের? নাকি তিনি ভাববেন আমার নিজের ভোটটা কি আদৌ থাকবে? এই জায়গাটাই অত্যন্ত বিপজ্জনক, কারণ এটা একই সঙ্গে অধিকার, অস্তিত্ব ও আবেগের প্রশ্ন। এবার আসুন রাজনৈতিক লাভ ক্ষতির অঙ্কে। আমাদের দেশে বা রাজ্যে রাজনৈতিক লাভ ক্ষতির বাইরে তো কিছুই হয় না, ফলে সেই অঙ্কটা বা সেই হিসেবটা এবার একটু বোঝা যাক। অনিশ্চয়তার মধ্যে থাকা লক্ষ লক্ষ ভোটারের সকলেই তো আর একরকম না, বরং তারা ভৌগোলিকভাবে ছড়িয়ে, সামাজিকভাবে বিভক্ত এবং রাজনৈতিকভাবেও বৈচিত্র্যময়। তাই কোনো নির্দিষ্ট অঞ্চলে বাদ পড়া বা ঝুলে থাকাদের সংখ্যা যদি বেশি হয়, যদি কোনো বিশেষ সম্প্রদায়ের মধ্যে এই সংখ্যাটা বেশি থাকে, তাহলে ভোটের রেজাল্ট বেমালুম পাল্টে যেতে পারে। আর এটাই যদি হয়, তাহলে রাজনৈতিক ভারসাম্য বদলাতে বাধ্য। আর এখানেই আরও বড় প্রশ্নটা তৈরি হচ্ছে, এই অনিশ্চয়তা কি ভোটারকে অথবা তাদের পরিবারের মানুষকে বা বন্ধুবান্ধবকে ক্ষুব্ধ করবে নাকি উদাসীন করবে? মাথায় রাখবেন, ক্ষুব্ধ ভোটারই ভোট দিতে যায়, আসলে ক্ষোভটা উগরে দিতে যায়। উদাসীন ভোটার কিন্তু যায় না। তাই এই পার্থক্যটাই নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় সাপ্লিমেন্টারি লিস্ট কি গেম চেঞ্জার হতে পারে? দেখুন, শেষ পর্যন্ত যদি অধিকাংশ নাম ফিরে আসে, তাহলে কি মনে হচ্ছে ইস্যুটা থিতিয়ে যাবে, নাকি ইতিমধ্যেই যে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে তা ভোটের শেষ দিন পর্যন্ত টিকে থাকবে? দেখুন, রাজনীতিতে না পারসেপশন অনেক সময় বাস্তবের থেকেও বড় হয়ে ওঠে। তাই যদি মানুষ বিশ্বাস করে যে তার অধিকার ঝুঁকির মধ্যে রয়েছে, তাহলে সে অধিকার প্রয়োগ করেই সেই ঝুঁকিটাকে কাটাতে চাইতে পারে। তাহলে শেষমেশ এই এসআইআর ইস্যু কোন দিকে গড়াচ্ছে? এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে আপাতত 4টি সম্ভাবনা। এক, হতে পারে সবটার দ্রুত নিষ্পত্তি হয়ে গেল, আর এটাই যদি হয় তাহলে ইস্যুটা নিস্তেজ হয়ে যাবে। কিন্তু এটা কি আদৌ হবে বলে আপনার মনে হয়? চারপাশে যা দেখছেন শুনছেন তাতে কি তেমনই আঁচ পাচ্ছেন? ভেবে দেখুন। দ্বিতীয় সম্ভাবনা হলো দীর্ঘ অনিশ্চয়তা, মানে একেবারে ভোটের শেষ মুহূর্ত পর্যন্ত কে আছে কে নেই এই দোদুল্যমানতা, গোটা ব্যাপারটা ঠিক বোঝা যাবে না। আর এটা যদি হয় তাহলে রাজনৈতিক মেরুকরণ কিন্তু চরমে উঠবে। তৃতীয় সম্ভাবনা বলতে গেলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া, অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ এই সময়ের আগে ভোট না করানো গেলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে বাংলায়। আর এই মুহূর্তে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লম্বা তালিকা, তার নিষ্পত্তি না করে ভোট করানো যাবে না এমন দাবি তো উঠতে শুরু করেইছে, এবং বলার অপেক্ষা রাখে না, দাবিটা যথেষ্ট ন্যায্যও বটে। কিন্তু সেটাই যদি হয়, তাহলে এই 18তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হয়তো হবে এক বিশেষ পরিস্থিতিতে, রাষ্ট্রপতি শাসন জারি অবস্থায়। আর চতুর্থ তথা সবশেষ সম্ভাবনা হলো এই অনিশ্চয়তাকে কেন্দ্র করে নতুন ভোট ন্যারেটিভ তৈরি হতে পারে। আর যদি সেটা ঘটে, তাহলে 2026-এর নির্বাচন হয়তো ইতিহাসে লেখা থাকবে একটা সম্পূর্ণ ভিন্ন কারণে। কারণ সেখানে লড়াই হবে অপশাসন
বনাম সুশাসনের অঙ্গীকারের নয়, বরং লড়াইটা হবে আস্থা আর অনাস্থার, যার কেন্দ্রে সেই ট্রাস্ট ডেফিসিটই থাকবে। খসড়া তালিকা বের হওয়ার পর 58 লক্ষ ভোটারের নাম যখন বাদ গেল, তখন বিরোধী দলনেতা কি বলেছিলেন আসুন শুনে নিন। উই আর নট অডিট। আমরা বলেছিলাম 5ই মের মধ্যে যদি সরকার করতে হয়, ফেব্রুয়ারিতে ভোটার লিস্ট বের করতে হবে, নইলে ভোট হবে না, ভোট না হলে সরকার হবে না, আর সরকার না হলে আমাকে বলতে হয়নি, আমি আগে বলেছিলাম, এখন মুখ্যমন্ত্রী বলছেন রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, তো তাই আমাকে মেনে নিতে হয়েছে। আরে আপনাকে আরো অনেক কিছু মানতে হবে। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। ये तो ब्रेकफास्ट का टाइम है, नाश्ता किया हम लोग 58 लाख। लंच का टाइम नहीं हुआ है, डिनर बहुत बाकी है। বাচনভঙ্গি থেকে স্পষ্ট যে শুভেন্দু অধিকারীর এই তীর্যক মন্তব্য প্রতিপক্ষ তৃণমূলের উদ্দেশ্যে। কিন্তু জলখাবার বলুন আর মধ্যাহ্নভোজন অথবা নৈশভোজ, সব ক্ষেত্রেই আসলে খাদ্য কারা হচ্ছেন আর কারাই বা খাদক। আসলে আমরা সবাই জানি এই দুই শ্রেণী মানে খাদ্য আর খাদকের মধ্যে চিরকালের ট্রাস্ট ডেফিসিট।